একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন, এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ, আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো, এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন। এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল, তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার্ড এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না, এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে
তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করলো, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি। সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল, চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ। তার 6টি কন্যা ছিল। তারা সারা দিন বাগানে খেলেছে। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন, এবং তার নাম ছিল দ্য লিটল মারমেইড। সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন। প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে, এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখার। তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন। দেশ থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিটল মারমেইড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে। অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি। হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল। রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা। সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং লিটল মারমেইড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল। তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন। শীঘ্রই রাজপুত্রকে পাশের একটি মেয়ে খুঁজে পেল। যখন তিনি জেগে উঠলেন, তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন। ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না। সে জলে ডুব দিয়ে সাঁতার কেটে গেল। লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটল মারমেইড জানত যে তারা মার্বেডোদের মাছের লেজটিকে কুৎসিত বলে মনে করে। অতএব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য 2টি পা অর্জন করতে হয়েছিল। পরের দিন লিটল মারমেইড সমুদ্র ডাইনে গেল। জাদুকরী তার জন্য একটি ঘ্রাণ তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায়ে পরিণত করবে। রাজকন্যার চালাকি দারুণ হবে, কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে। এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন, লিটল মারমেইড সমুদ্রের ফোমে পরিণত হবে। বিনিময়ে জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল। রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটল মারমেইড একটি জাদু পানীয় পান করেছিলেন। তার মধ্যে একটি তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে 2টি পা দেখতে পেল। রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন, কিন্তু লিটল মারমেইড কথা বলতে পারেনি। উষ্ণ গাইড এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন। রাজকুমার আরও বেশি করে লিটল মারমেইডের সাথে সংযুক্ত হয়েছিলেন, তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন। তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি। একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে। ছোট মারমেইড খুব মন খারাপ করেছিল, কিন্তু তাকে সত্য বলতে পারেনি। বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিটল মারমেইডকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিলাসবহুল হানিমুন তাঁবুটি জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। দ্য লিটল মারমেইডের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি। জাহাজে যখন নীরবতা পড়ল তখন লিটল মারমেইড ডেকের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল। তারা অশ্রুকুভাবে ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল। জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটল মারমেইড তার রক্তের এক ফোঁটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে। ছোট্ট জলভর তাঁবুতে উঠল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল। তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন। দুঃখের সাথে লিটল মারমেইড নিজেকে জলে ফেলে দিল, কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল। জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটল মারমেইডে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল।